মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। যতই দিন যাচ্ছে ততই শান্তি আর শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। ফিলিস্তিন থেকে সিরিয়া, সিরিয়া থেকে লেবানন কিংবা ইয়েমেন, যেদিকে চোখ যায় সেদিকেই যুদ্ধ, আগ্রাসন আর ধ্বংস। আর এই অশান্তির কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে সেটি হলো ইসরায়েল, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। একটা সময় ভাবা হতো কাতার অন্তত নিরাপদ, কিন্তু সেই দোহাকেও ছেড়ে দেয়নি দখলদাররা। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামলা চালিয়ে 5 জন হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। শান্তির প্রতীক কাতারের মাটিতে এমন রক্তপাত শুধু এক দেশকেই আঘাত করেনি, এটি পুরো আরব বিশ্বের স্থিতিশীলতাকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করে এই হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে সৌদি আরব, কুয়েত কিংবা আমিরাত কি আর নিরাপদ থাকবে? ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এখন আরব দেশগুলো ভাবছে একত্রে সামরিক জোট গঠনের। নাম উঠছে ইসলামিক আর্মি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সেনাবাহিনী গঠন এখন সময়ের দাবি। ইসরায়েল যদি কাতারের মতো শান্ত দেশে হামলা চালাতে পারে, তবে তারা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের জন্য হুমকি। তার মতে, যদি মুসলিম বিশ্বের সম্মিলিত বাহিনী থাকত, তবে ইসরায়েল কখনো এমন স্পর্ধা দেখাতে পারত না। ইতিহাস বলছে এই ধারণা নতুন নয়। 1 দশক আগেই মিশরও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর পশ্চিমা জোটের চাপ সেই পরিকল্পনাকে থামিয়ে দিয়েছিল। কিন্তু দোহায় হামলার পর সবকিছু যেন নতুন করে বদলে যাচ্ছে। চলমান দোহা সম্মেলনে আবারও জোরালোভাবে আলোচনা উঠেছে একটি মুসলিম সেনাবাহিনী গড়তে হবে। এবার বিষয়টি শুধু আলোচনা নয়, অনেক দেশই এটিকে তাদের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে। তবে এখানে আরেকটি ধাক্কা। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। এখন কাতারে হামলার পর তারা কঠিন পরীক্ষার মুখে। সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি আরব বিশ্বের পাশে দাঁড়াবে? একই দ্বিধায় রয়েছে সৌদি, কুয়েত, ওমান। যদি ইসলামিক আর্মির উদ্যোগ সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে এসব দেশের জন্য কূটনৈতিক সমীকরণ ভেঙে পড়বে। কারণ তখন আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে। প্রশ্ন একটাই, মুসলিম বিশ্ব কি সত্যিই পারবে একসাথে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে একটি সেনাবাহিনী গঠন করতে? নাকি আবারও রাজনৈতিক মতভেদ আর কূটনৈতিক চাপে থেমে যাবে সব? আজকে দোহা, আগামীকালের জেরুজালেম কিংবা রিয়াদের ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের সামনে এখন সিদ্ধান্তের মুহূর্ত। ঐক্য নাকি ভাঙন? এই লড়াই শুধু সীমান্তের নয়, এটা অস্তিত্বের। এবং কোটি কোটি মুসলিম চোখ আজ তাকিয়ে আছে ইসলামিক আর্মি আসবে কি আসবে না। মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, দ্বিধায় সৌদি আমিরাত। রাতের আকাশে হঠাৎ আগুন, বোমার গর্জন যেন মধ্যপ্রাচ্যের বুক চিরে যাচ্ছে। একের পর এক হামলা, গাজা, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া, ইয়েমেন। ইসরায়েলের আঘাতে আজ গোটা মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলছে। যে আগুনের শুরু ছিল গাজায়, তা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। প্রথম দৃশ্য, গাজা। হাসপাতাল ভেঙে পড়ছে, হাজার হাজার প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ একে বলছে মানবিক বিপর্যয়। তবুও ইসরায়েলের দাবি, তারা নাকি শুধু হামাসের ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সাধারণ মানুষ। পানি নেই, খাবার নেই, সীমান্ত বন্ধ। এক টুকরো রুটি, এক ফোঁটা পানির জন্য সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন মৃত্যুর অপেক্ষায়। দ্বিতীয় দৃশ্য, লেবাননের সীমান্ত। হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনারা যেন চোখের ইশারায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। ইসরায়েলের বিমান গর্জে উঠছে, রকেট ছুটে যাচ্ছে লেবাননের আকাশ থেকে। আতঙ্কিত সাধারণ মানুষ মনে করছে আবার হয়তো 2006 সালের ভয়াবহ যুদ্ধ ফিরে আসছে। তৃতীয় দৃশ্য, সিরিয়া। হোমস আর লাতাকিয়ায় ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে সামরিক ঘাঁটি। দামেস্কো, আলেপ্পোতে একের পর এক বোমা। ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী ঘাঁটি, অথচ সত্যিটা আরও বড়। সিরিয়ার ভাঙা ইতিহাসের ওপর আবার আগুন জ্বালাচ্ছে ইসরায়েল। চতুর্থ দৃশ্য, কাতার। দোহার আবাসিক এলাকায় হামলা, টার্গেট হামাসের নেতারা। যে কাতার এতদিন মধ্যস্থতাকারী ছিল, সেই কাতারকেই এবার চ্যালেঞ্জ জানালো ইসরায়েল। বার্তা স্পষ্ট, তোমরা নিরাপদ নও। উপসাগরীয় রাজনীতিতে এই আঘাত নতুন ভাঙন তৈরি করতে পারে। পঞ্চম দৃশ্য, তিউনিসিয়া। উত্তর আফ্রিকার দেশ, হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত। ইসরায়েল সেখানে হামলা চালালো। তিউনিসিয়ার সরকার একে যুদ্ধ ঘোষণার সমান বলছে।
মানচিত্রের বাইরে গিয়েও ইসরায়েল বার্তা দিচ্ছে প্রতিপক্ষ যেখানেই থাকুক সেখানে আঘাত হানবে তারা। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন ঘোষণা দিয়েছে রেড সিতে ইসরায়েলি স্বার্থে আঘাত আসছে। বিশ্ব বাণিজ্যের প্রধান পথ এখন আগুনের মুখে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, কিন্তু হুথিদের ঠেকানো এত সহজ নয়। এরা এর আগেও সৌদি ও আমিরাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে। এরই মধ্যে আরেক টুইস্ট, সৌদি আরব আর আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছিল, এখন তারা চাপে। কাতার ও তিউনিসিয়ায় হামলার পর আরব জনগণ ইসরায়েল বিরোধী হয়ে উঠছে। সৌদি বাধ্য হতে পারে অবস্থান বদলাতে। আমিরাত এখনো দ্বিধায়, কোন পথে যাবে তারা। এই আগুন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। রেড সি অস্থির হলে তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে ধাক্কা লাগবে। ইউরোপ দ্বিধায়, আমেরিকা খোলাখুলি ইসরায়েলের পাশে, আর চীন রাশিয়া সুযোগ নিচ্ছে, নতুন ব্লক গড়ে তুলছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যদি লেবানন সিরিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায় তবে তা হবে আঞ্চলিক যুদ্ধ। যদি হুথিরা রেড সি নিয়ন্ত্রণে নেয় তবে বিশ্ব অর্থনীতি থরথর করে কেঁপে উঠবে। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা। নিশ্চিত একটাই, এই আগুনে শুধু গাজা নয়, কাঁপছে পুরো দুনিয়া। রাতের নিস্তব্ধতা, হঠাৎ আকাশ কেঁপে উঠল বজ্রের মতো গর্জনে। তেল আবিবের বুক চিরে ছুটে এলো এক ভয়ঙ্কর বার্তা। ইয়েমেনি বাহিনীর হাতে তৈরি ফিশন মাল্টি ওয়ারহেড প্যালেস্টাইন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করল এই হামলা শুধু প্রতিশোধ নয়, এক অগ্নিঝরা সতর্কবার্তা। গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহার এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব এভাবেই দেয়া হলো। তাদের ভাষায় অভিযান সফল, আর সেই সাফল্যে তেল আবিবে আতঙ্কের ঢেউ। লাখ লাখ দখলদার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমও জানালো ভোরবেলার আতঙ্কের কথা। সাইরেন বাজতে শুরু করলো তেল আবিব ও আশেপাশের এলাকায়। ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা বলছে কোনো হতাহতের খবর নেই, আর ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু জনমনে যে ভয় ঢুকে গেছে তা আর সহজে মুছে যাবে না। এটাই প্রথম নয়। এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সেনারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নেগেভ মরুভূমি আর ইলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছিল। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সেসব আক্রমণকে ঘোষণা করেছিলেন সফল অভিযান। এই ধারাবাহিকতার নতুন অধ্যায় হল তেল আবিবে সরাসরি বজ্রপাত। এখানেই টুইস্ট। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, দুর্ভিক্ষ আর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে অনেকেই ভঙ্গুর রাষ্ট্র ভেবেছিল, কিন্তু সেই দেশই এখন ইসরায়েলের হৃদয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। গাজার মানুষের প্রতি সংহতি দেখাতে ইয়েমেনিরা শুধু স্লোগান দেয়নি, বাস্তবে কৌশলগত সমুদ্র অবরোধ চালু করেছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে লোহিত সাগরকে রণক্ষেত্র বানিয়ে ফেলেছে তারা। বিশ্ব এখন দেখছে যেসব হুথি যোদ্ধাকে একসময় দুর্বল বলা হতো তারাই আজ শক্তির প্রতীক। তারা ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণ চলবে। এই হুমকি শুধু কথার নয়, বাস্তবেই কার্যকর হচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের লৌহ কবচ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন এই ঝড় সামলাতে পারবে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষাকে অচল করে দিতে পারে। আজ তেল আবিবে, কাল হয়তো আরও গভীরে। এখনো পর্যন্ত গাজার ছবি সবচেয়ে হৃদয় বিদারক। 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা 64,756, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিরা বলছে এই গণহত্যার জবাব আকাশে আগুন হয়ে ফিরবে। দৃশ্যটা যেন এক সিনেমার মতো। ইসরায়েল ভেবেছিল যুদ্ধ শুধু গাজার ভেতরেই আটকে রাখবে, অথচ সেই আগুন এখন ইয়েমেনের পাহাড় পেরিয়ে তেল আবিবের বুকে নেমে এসেছে। একদা দুর্বল রাষ্ট্র, আজকের ভয়ঙ্কর প্রতিপক্ষ। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, ইয়েমেনিদের এই বজ্রপাত কি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে ভেঙে দেবে, নাকি আরও বড় আগুনের জন্ম দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। তবে নিশ্চিত একটাই, ইসরায়েলের রাত আর শান্ত থাকবে না। কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব। রাত তখনও নামেনি। দোহায় হামাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দে। হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল ড্রোন ও যুদ্ধ বিমান। মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশের নিরাপত্তা।
6 জন নিহত, তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। হামাসের কোনো শীর্ষ নেতা না মরলেও ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল। কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো। কাতার, যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত, সেই দোহায় যুদ্ধের আঁচে দগ্ধ। প্রশ্ন একটাই, এবার জবাব কি হবে? কূটনীতির মঞ্চে পাল্টা আঘাত। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক স্পষ্ট বললেন, কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব, আরব লীগে তীব্র নিন্দা, ওআইসিতে যৌথ প্রতিবাদ, সব জায়গায় ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে। আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল। সামরিক প্রতিশোধ। প্রশ্ন জাগে, কাতার কি ইসরায়েলের ওপর সরাসরি পাল্টা হামলা চালাবে? গ্রিকের জবাব, না, কাতারের সে সক্ষমতা নেই, ইচ্ছেও নেই। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং জিসিসির মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে। দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি। উপসাগরীয় দেশগুলোর ঐক্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে। দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন, এরপর সৌদি যুবরাজও পৌঁছেছেন। 2017 সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে। এক প্রতিবেশীর ওপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে। আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে। কাতারের মাটিতে 8,000 মার্কিন সেনা মোতায়েন, সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর দোহায়। তবু ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামলার আগাম সতর্কতাও দেয়নি, বরং কাতার দাবি করছে হামলার 10 মিনিট পরেই সতর্কবার্তা এসেছে ওয়াশিংটন থেকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যার হাতে নিরাপত্তা সুপর্দ সেই যুক্তরাষ্ট্রের ওপর কতটা ভরসা করা যায়? সৌদি আমিরাত আগেই চীনের দিকে ঝুঁকেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। এবার কাতারও কি সেই পথে হাঁটবে? নতুন এক আঞ্চলিক সমীকরণ। ইসরায়েল হয়তো ভেবেছিল হামাসকে দোহায় আঘাত করলে বার্তা দেয়া হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব রাজতন্ত্রগুলো ক্ষণিকের জন্য হলেও ঐক্যবদ্ধ হয়েছে। কাতারের ওপর হামলা হয়তো আব্রাহাম চুক্তি পর্যন্ত পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিতে পারে। এক কথায়, ইসরায়েলের এই অভিযানে নতুন শত্রুতা নয়, বরং পুরনো বিরোধীদের একত্র করেছে। কাতারের রাতের আকাশে ভেসে বেড়ানো ড্রোনের শব্দ শুধু দোহাকেই কাঁপায়নি, এটি যেন গোটা উপসাগরের ওপর ঝুলিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনগুলোয় দেখা যাবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক মঞ্চে কতটা দৃঢ় অবস্থান নেয়, নাকি তারা আবারও অভ্যস্ত সমঝোতার পথে ফিরে যায়। দোহায় বিস্ফোরণ, কাতারের বিশ্বাসভঙ্গ, আমেরিকা ইসরায়েল সম্পর্কে নতুন প্রশ্ন, মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ময়কর নাটক। মুসলিম দেশ হয়েও কাতার দীর্ঘদিন ধরে ছিল আমেরিকা ও ইসরায়েলের এক বড় আশীর্বাদ। তেল আবিব আর ওয়াশিংটনের সাথে এক অলিখিত বোঝাপড়া তৈরি হয়েছিল তাদের। ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করত দোহা। পাশাপাশি আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার হয়ে মধ্যপ্রাচ্যে খবরদারি চালাতো ঠিক কাতারের মাটিতে। কিন্তু এবার যেন কাহিনী মোড় নিল অচেনা দিকে। ইসরায়েলের বিমান হামলার ঝড় এসে পড়েছে দোহার বুকে, আর সেই আগুনে নীরবে সায় দিয়েছে আমেরিকা। কাতারের বিশ্বাসভঙ্গ হলো মুহূর্তে। দোহার আকাশে আগুন, কাতারের হৃদয়ে প্রশ্ন। ইসরায়েলের হামলার পর কাতার দাঁড়িয়েছে এক গভীর দ্বিধার মোড়ে। এই হামলার ফলে শুধু প্রাণহানি ঘটেনি, ভেঙে গেছে কাতার, ইসরায়েলের সেই অলিখিত সমঝোতাও। এখন প্রশ্ন, কাতার কি আর আগের মতো থাকবে? তাদের পররাষ্ট্রনীতি আর মধ্যপ্রাচ্যের ভূমিকা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। আমেরিকার ঘাঁটি, অথচ লক্ষ্যবস্তু দোহা। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয় আমেরিকার বেশিরভাগ সামরিক অভিযান। ন্যাটোর বাইরে কাতারকে দেওয়া হয়েছে মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা। তবুও ইসরায়েল হামলা চালালো ঠিক সেই দোহার বুকে, যেন মিত্রকেই আঘাত করা হলো। এতে কাতারের নিরাপত্তা ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এখন দোহা আশা করছে আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে,
কিন্তু ট্রাম্প প্রশাসন যদি নীরব থাকে তবে সম্পর্কের বন্ধনে টানাপোড়েন তৈরি হবে নিশ্চিতভাবে। গ্যাস, শক্তি আর কূটনীতির টুইস্ট। কাতার বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় ও আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার গ্যাস থেকে দূরে সরে যেতে চাইছে। ফলে বিকল্প সরবরাহকারী হিসেবে কাতারের গুরুত্ব এখন আকাশচুম্বী। এই শক্তি কার্ড হাতে রেখেই দোহা চাইলে আমেরিকার মিত্রদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে। একদিকে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা, অন্যদিকে আঞ্চলিক মধ্যস্থতার ভূমিকা। কাতার জানে তার হাতে রয়েছে বড় তাস। মধ্যস্থতাকারী না পক্ষভুক্ত? দীর্ঘদিন ধরে কাতার ছিল ইসরায়েল হামাসের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী, কিন্তু এবার ইসরায়েলের এই হামলা কাতারের সেই ভূমিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হামাস কি আর কাতারের ওপর আস্থা রাখবে? নিরপেক্ষতার মুখোশ কি এবার ভেঙে যাবে? এই প্রশ্নে দোদুল্যমান কাতার এখন নিজের কৌশল পুনর্বিবেচনা করছে। আস্থা ভাঙা, সম্ভাব্য নতুন জোট। কাতার মনে করছে ইসরায়েলের এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাজধানী দোহাতেই যখন বিস্ফোরণ, তখন দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না। ফলে কাতার আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান নিতে বাধ্য হতে পারে। আর যদি দোহা মনে করে আমেরিকা যথেষ্ট কঠোর হচ্ছে না, তবে কাতার হয়তো হাত বাড়াবে ইরানের দিকে, যে ইরান এতদিন ছিল কাতারের গোপন প্রতিপক্ষ। দোহায় ইসরায়েলের হামলা শুধু একটি বিস্ফোরণ নয়, এটি মধ্যপ্রাচ্যের কূটনীতির চিত্রনাট্য পাল্টে দিতে পারে। একটা থমথমে বাতাস, চোখ সব মুখে তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে। সেখানে বসে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার কণ্ঠ যেন ইহুদিবাদীদের উদ্দেশ্যে ছোড়া এক একটি মিসাইলের আঘাত। দৃঢ়তার নকশা। খামেনি শান্ত কিন্তু দৃঢ়। পশ্চিমাদের হুমকি, যুক্তরাষ্ট্রের চাপ সবই সহ্য করেছেন, কিন্তু মাথা নত করেননি। এবার বার্তা স্পষ্ট, এ এক রাজনৈতিক ও মানবিক ঘোষণা। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতা যখন বিশ্বকে স্তব্ধ করেছে, খামেনির কণ্ঠে ছিল বজ্রের মতো গর্জন। তিনি ঘোষণা করলেন, মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সরকারের সাথে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। শুধুমাত্র এই পথেই ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া সম্ভব। থমথমে পরিস্থিতি। তেহরানের সরকারি ভবনে চোখ, মন, হৃদয় সব মিশে আছে এক ব্যক্তির দিকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, অন্যান্য মন্ত্রীরা মনোযোগ দিয়ে শুনছেন। খামেনি বলেন, কেবল বৈশ্বিক কূটনীতিতেই সীমাবদ্ধ থাকা যায় না, দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জকেও সামনে আনতে হবে। তার ভাষায়, ইরানের শক্তি শুধু অস্ত্র বা সামরিক বাহিনীতে সীমাবদ্ধ নয়, জনগণই দেশের মূল শক্তি। মানুষের আশা, আকাঙ্ক্ষা, মনোবল এসবই জাতির আসল শক্তি। ভয়ঙ্কর সতর্কবার্তা। আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যেটি সরাসরি যুদ্ধ বলা যাবে না, আবার পুরোপুরি শান্তিও নয়, বলেছেন খামেনি। স্থবিরতার এই মুহূর্ত যেন জাতির মনোবল ভেঙে না দেয়। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে, পরিকল্পনা করতে হবে, এগোতে হবে। এছাড়া খামেনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের কৌশল শুধু প্রতিরক্ষা নয়, এগোতে হবে আক্রমণাত্মক কূটনীতির পথে। আন্তর্জাতিক চাপ, গাজার রক্তাক্ত বাস্তবতা, মুসলিম বিশ্বের নীরবতা সব মিলিয়ে কঠিন সময় চলছে। একটা ঘর যেখানে পুরো দেশের আশা বসে আছে। একজন ব্যক্তি কথা বলছেন আর সারা বিশ্বের চোখ তাকিয়ে আছে। শব্দগুলো যেন শুধু শুনতে নয়, অনুভব করতে হয়। প্রতিটি বাক্য যেন মিসাইলের মতো আঘাত, প্রতিটি সুর যেন বজ্রপাত। খামেনির স্পষ্ট বার্তা, ইসরায়েলের আগ্রাসন থামানো গেলে মুসলিম বিশ্বের একত্র হওয়া ছাড়া বিকল্প নেই। সবার সামনে এই আহ্বান যেন এক মহাকাব্যিক যুদ্ধের প্রস্তুতি। তবে থেমে নেই নাটক। ইরানের কণ্ঠ বজ্রের মতো গর্জন করছে, কিন্তু কার্যক্রম কঠোর বাস্তবতার সাথে চলতে হবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে, কূটনীতি ও জনমানবিক শক্তি মিলিয়ে ইসরায়েলকে ঠেকাতে হবে। এ যেন শুধুই যুদ্ধের বার্তা নয়, এটি মানবতার, প্রত্যাশার এবং প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত। খামেনির কণ্ঠ থেকে যেন পুরো তেহরান কম্পিত। এখন প্রশ্ন, এই প্রতিধ্বনি বিশ্বে কতটা প্রতিফলিত হবে? ইসরায়েল কি থামবে, নাকি খামেনির আহ্বান মুসলিম বিশ্বের ঐক্যকে আরও দৃঢ় করবে? উত্তরটা সময়ই দেখাবে।
তেহরানের বার্তা, সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। একটা আঁচ, একটা বিদ্যুৎ চমক। মনে হচ্ছিল যুদ্ধ শেষ, কিন্তু আসল খেলা এখনো বাকি। ইসরায়েল ভেবেছিল ইরানকে কোণঠাসা করেছে, কিন্তু না, তেহরান তৈরি করে ফেলেছে নতুন নকশা, প্রতিরোধের নকশা। সামরিক শক্তির জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সুরে জানালেন, ইসরায়েল কখনো সামরিক শক্তি দিয়ে তেহরানকে ঠেকাতে পারবে না। এই লড়াইয়ের সমাধান একটাই, ন্যায্য কূটনীতি। তার ভাষায়, ইসরায়েল কৌশলগত ভুল করেছে। সাম্প্রতিক হামলায় তারা যে আগুন জ্বালিয়েছে তার আঁচে নিজেরাই পুড়ছে। ভেঙে পড়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটি, ধসে গেছে জ্বালানি স্থাপনা। ইসরায়েল যা ভেবেছিল জয়, তাই পরিণত হয়েছে মাশুলে। নতুন খেলার মঞ্চ। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র থেমেনি। ইসরায়েল এখনও চেষ্টা করছে ইরানকে ঘিরে ধরতে, কিন্তু তেহরান এবার একা নয়, মাঠে নেমেছে মুসলিম বিশ্বের ঐক্য গড়তে। আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন বসেছে তেহরানে। সেখানে একে একে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে বসেছেন আরাগচি। তার স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বুঝে গেছে ইরানকে সামরিক পথে হারানো যাবে না, আলোচনার পথই একমাত্র সমাধান। তাসনিম নিউজ নিশ্চিত করেছে ৯ সেপ্টেম্বর এই বৈঠকের খবর। টুইস্ট, গাজার আগুন। কিন্তু এখানেই মোড় ঘুরল, কারণ আরাগচির কণ্ঠে শুধু কূটনীতির ভাষা নয়, উঠে এলো ক্ষোভও। তিনি বললেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে যা কল্পনার বাইরে। সহনশীলতার সীমা তার অতিক্রম করেছে। মনেক্ষুণ্ণ কূটনীতিক স্পষ্ট করে দিলেন, মুসলিম বিশ্বের নীরবতা ভয়ঙ্কর। যদি এই নীরবতা চলতে থাকে, তবে ইহুদিবাদীদের আগ্রাসন সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। ভাবুন তো, একদিকে ধ্বংসস্তূপে গাজার শিশুদের কান্না, অন্যদিকে তেহরানের কূটনৈতিক মঞ্চে জেগে ওঠা ঐক্যের ডাক। একটা দৃশ্য আগুনের, আরেকটা দৃশ্য আশার। কাহিনী যেন যুদ্ধ আর কূটনীতির দ্বৈরথ। ইসরায়েল যেখানে যুদ্ধকে চূড়ান্ত সমাধান ভেবেছে, ইরান সেখানে খুঁজছে ঐক্যের শক্তি। কিন্তু সতর্ক বার্তা দিয়ে রেখেছে, যদি গাজায় আগ্রাসন বন্ধ না হয়, তবে মুসলিম দুনিয়া আর চুপ থাকবে না। আজকের তেহরান যেন বার্তায় বারুদ ভরেছে। সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মুসলিম দুনিয়া কি সত্যিই এক হবে, নাকি গাজার ধ্বংসযজ্ঞ আরও দীর্ঘ হবে? উত্তরটা ইতিহাসই লিখবে। কিন্তু আপাতত তেহরানের মঞ্চ থেকে বিশ্ব শুনে ফেলেছে এক সংকল্প, ইরান থামবে না। ইয়েমেনের বজ্রাঘাত, আল কুদসে হুথিদের হাইপারসনিক প্রতিশোধ। একটা আগুন, একটা বজ্র, তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি। কল্পনাও করেনি নেতানিয়াহুর সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে। আরব আমিরাতে ফিলিস্তিনপন্থী নেতাদের ভবনে হামলা চালালো ইসরায়েল। কয়েক ঘন্টা যায়নি, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয়ে। দখলকৃত আল কুদসে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিসাইল। এ যেন চোখের বদলে চোখ। আঘাতের পর্দা উন্মোচন। হুথিদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে। তাদের ভাষায়, মিশন সফল, লক্ষ্য অর্জিত। এবার শুধু সতর্কতা নয়, আরও বড় আঘাতের হুঁশিয়ারি। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। প্রেস টিভির প্রতিবেদন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হেনেছে হুথি যোদ্ধারা। ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন 2। এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আকাশে ছুটে গিয়ে মুহূর্তেই ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। এই অস্ত্রের গুজব ছিল বহুদিন। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল, ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিসাইল ভান্ডারে রেখেছে, যা তেল আবিবের দিকে ছুটে আসতে পারে। সেটিই বাস্তব হল। প্রতিশোধের আগুন। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত। শুধু আল কুদস নয়, হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের বন্দর, এমনকি লোহিত সাগরের নৌপথ। ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মিত্রদের। কাহিনী যেন যুদ্ধের সিনেমা। প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনিপন্থী নেতাদের ভবনে।
মনে হয়েছিল ভয় দেখানো গেল, কিন্তু না, কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাত এলো ইয়েমেন থেকে, যেন ইতিহাসের নাট্যমঞ্চে টুইস্ট, যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে। ভবিষ্যতের সতর্কবার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু, তাদের প্রতিশোধ চলবে। তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না, তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে। বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটে আসা আগুনের অক্ষরে লেখা, ইসরায়েল, প্রতিটি হামলার জবাব আমরা দেব, প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্রঘাতে। আল-কুদসে সেই বজ্রের শব্দ শোনা যাচ্ছে। এখন প্রশ্ন, পরবর্তী বজ্রপাত কোথায় নামবে? ইসরায়েল কি তা ঠেকাতে পারবে, নাকি প্রতিরোধের আগুন আরও ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় ভেসে আসছে প্রস্তুতির শব্দ, আর এই শব্দের মাঝে একটি নতুন বার্তা ভেসে উঠছে, যে অন্যায়ের পথে চলে তার জন্য কোনো জায়গা নেই। ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেল দুবাইয়ের দরজা। বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সম্মেলন দুবাই ইয়ার 100 এবার ইসরায়েলের জন্য তিক্ত এক অভিজ্ঞতা হতে চলেছে। দীর্ঘ বছর ধরে ইসরায়েল এখানে অংশগ্রহণ করেছিল, কখনো নতুন প্রযুক্তি প্রদর্শন, কখনো বড় বড় চুক্তি নিয়ে আলোচনা। তবে এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এই সম্মেলনে জায়গা নেই। কেন? কারণ কিছুদিন আগে কাতারের দোহায় হামাসের নেতাদের ওপর হামলা চালায় ইসরায়েল, এবং এই হামলা শুধু কাতারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় পদক্ষেপ। কাতারের এই আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাত দৃঢ়ভাবে কাতারের পাশে দাঁড়ায়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় যান এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এই পদক্ষেপ আমিরাতকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা অন্যায়ের পাশে দাঁড়াই না, এই বার্তা বিশ্বকে শোনানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে, এবং এই সমর্থনে দুবাই ইয়ার 100 এর আয়োজনের সময় ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ইসরায়েল বিস্মিত, হতাশ। ইসরায়েল প্রথমে বিশ্বাস করতে পারেনি এমন ঘটনা ঘটবে। তাদের কর্মকর্তারা নিশ্চিত ছিলেন একে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশে সবকিছু তাদের হাতে থাকবে। তবে এই সিদ্ধান্ত তাদের কাছে বড় আঘাত হিসেবে এসেছে। এটা তো কাতারের জন্য বিশেষ কিছু, এমন ধারণাই ছিল তারা। কিন্তু আজকের বাস্তবতা তাদের কল্পনাকে ভেঙে দিয়েছে। তেল গ্যাসে ভরপুর এই অঞ্চলে শক্তির ভারসাম্য যে এক মুহূর্তে পাল্টে যেতে পারে তা তারা বুঝতে পারেনি। আমিরাতের শক্তি, ন্যায় এবং একতা। যেখানে ইসরায়েল শক্তি প্রদর্শন করেছিল, আমিরাত সেখানে ন্যায় এবং একতা প্রদর্শন করেছে। তাদের এই দৃঢ়তার ফলে তারা আরব বিশ্বের এক বড় নেতা হয়ে উঠেছে। সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশও কাতারের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে। কাতারে বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত আমাদের ভাই কাতারের সাথে আন্তরিকভাবে দাঁড়িয়েছে। আরব উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা অবিভাজ্য, গার্গাস বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার দেশ এই আগ্রাসন মোকাবিলায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। ৭২ ঘন্টায় ৬ দেশে ইসরায়েলের আক্রমণ। ইসরায়েলের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। মাত্র ৭২ ঘন্টা। এই অল্প সময়েই ইসরায়েল তার আগুন ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে। কেউ ভাবেনি দোহায় শান্ত কাতারের বুকে হঠাৎ করেই নামবে আগুনের বৃষ্টি। ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বসেছিলেন হামাসের নেতারা। সেই বৈঠকের মাঝেই আকাশ চিরে নেমে আসে ইসরায়েলের বিমান হামলা। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর মৃত্যু। নিহত অন্তত ৬ জন। তাদের মধ্যে আছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, ৩ দেহরক্ষী এবং ১ কাতারি নিরাপত্তা কর্মী। তবে নেতারা অল্পের জন্য বেঁচে যান। কালো ধোঁয়ার ঢেউ ছুঁয়ে যায় ওয়েস্ট বেলাগুন এলাকা, যেখানে দূতাবাস, স্কুল আর আবাসিক ভবন, আর মাত্র ৩৫ কিলোমিটার দূরে মার্কিন সেন্টিকম ঘাঁটি, যা নিঃশব্দে সাক্ষী থাকে আগুনের এই খেলা। গাজায় মৃত্যু, অনাহারে কাঁদছে মানুষ। একই সময়ে গাজার আকাশও ছিন্ন ভিন্ন। ৮ ও ৯ সেপ্টেম্বর মাত্র ২ দিনে নিহত হন ১৫০ জনের বেশি ফিলিস্তিনি, আহত ৫৪০ জনেরও বেশি। ট্র্যাজেডির গভীরতম দৃশ্য, ত্রাণ আনতে গিয়ে ১৪ জন নিহত, অনাহারে মরে যায় ৬ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৬৪,০০০-এরও বেশি মানুষ।
ধ্বংসস্তূপ এখনো ঢেকে রেখেছে বহু অচেনা মুখ। লেবাননে যুদ্ধবিরতির কফিন। গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে লেখা ইতিহাস। ৮ সেপ্টেম্বর দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে লেবাননের বেকা ও হারমেল এলাকায়। নিহত অন্তত ৫ জন। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার টার্গেট। কিন্তু সেখানেই থামেনি তারা। পরদিন বৈরুতের দক্ষিণে আবারও ড্রোন হামলা। আহত এক হিজবুল্লাহ যোদ্ধা। সীমান্তের ৫টি পোস্ট দখল করে রেখেছে ইসরায়েল। সিরিয়ার আকাশে বিস্ফোরণ। ৮ সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ আলো। হোমসের বিমান ঘাঁটি আর লাতাকিয়ার সেনা ক্যাম্প কেঁপে ওঠে। স্থানীয়রা শুনেছেন প্রবল বিস্ফোরণের শব্দ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটা শুধু হামলা নয়, দেশটির সার্বভৌমত্বে আঘাত। প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে এই পর্যন্ত প্রায় ১০০ বার ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে। ধ্বংস হয়েছে ১৩৫টি স্থাপনা, নিহত অন্তত ৬১ জন। তিউনিসিয়ার বন্দরে আগুন। গাজা অবরোধ ভাঙতে যাওয়া বহর, ৫০টিরও বেশি জাহাজ। ৮ সেপ্টেম্বর রাতে তাদের একটি ফ্যামিলি বোট তিউনিসিয়ার সিদি বৌ সাইদ বন্দরে দাঁড়ানো ছিল। হঠাৎ ড্রোন হামলা। আগুনে ঘিরে যায় ২৩ মিটার লম্বা জাহাজ। তবে ভাগ্যক্রমে ৬ যাত্রী রক্ষা পায়। পরের দিন একই ঘটনা। যুক্তরাজ্যের পতাকাবাহী আরেক জাহাজে ড্রোন হামলা। আগুন জ্বলে ওঠে, কিন্তু প্রাণহানি হয়নি। ইতিহাস যেন পুনরাবৃত্তি। ২০১০ সাল থেকেই ইসরায়েল একের পর এক ত্রাণবহর আটকে দিচ্ছে। ইয়েমেনের আকাশেও বজ্র। ১০ সেপ্টেম্বর আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। লক্ষ্য হুথি বিদ্রোহীরা। ক্ষতিগ্রস্ত হয় সানা বিমানবন্দর। গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২৮ আগস্টের হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। কাতারের পর এবার কার পালা? কি অপেক্ষা করছে তুরস্ক, মিশর বা ইরাকের মতো দেশগুলোর জন্য? সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। কাতার, যা দীর্ঘদিন ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছিল, এখন নিজেই লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এই হামলা শুধুমাত্র কাতারের বিরুদ্ধে ছিল না, এটি পুরো অঞ্চলের উপর ইসরায়েলের শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য এক বড় ধরনের বার্তা। ইসরায়েল যে কাউকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত, যেখানে তাদের প্রয়োজন মনে হবে। তাই বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কাতারের পর কে হবে পরবর্তী টার্গেট? তুরস্ক, হুমকি কিন্তু সম্ভাবনা কম। তুরস্ক, যেটি ন্যাটো সদস্য দেশ, ইসরায়েলি হামলার সম্ভাবনা সঠিকভাবে কম বলেই মনে করা হচ্ছে। তুর্কি বিশ্লেষক গোক ওগলু বলেন, তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে, যদি তুরস্কের ভূখণ্ডে কোনো হামলা হয় তবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কতটা কার্যকর হতে পারে? মিশর, আতঙ্ক এবং প্রস্তুতি। মিশর, যা কাতারের পাশে দাঁড়িয়েছে, এখন আতঙ্কিত। তারা জানিয়ে দিয়েছে, কাতারে ইসরায়েলি হামলার মতো যদি তাদের দেশের মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, তাহলে পরিণতি হবে বিধ্বংসী। মিশর এই হুমকির সাথে প্রস্তুতি নিচ্ছে এবং এটি নিশ্চিত যে তাদের ভূমি নিরাপদ রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরাক, পরবর্তী টার্গেট। ইসরায়েল ইরাকের দিকে তাকিয়ে থাকতে পারে। যদিও ইরাকে হামাসের কোনো সরাসরি উপস্থিতি নেই, তবুও সেখানে হামলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল হয়তো আগামী দিনে দ্বিতীয় সারির হামাস নেতাদেরও টার্গেট করতে পারে, এমনকি গাজা সংহতি আন্দোলনের কর্মীদেরও। এক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইউরোপ পর্যন্ত গোপন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, মধ্যস্থতা বা সহায়তা। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সাবেক সদস্য গ্যাব্রিয়েল সালমা বলেছেন, ইরাকের নিরাপত্তা শুধু আঞ্চলিক শান্তির জন্য নয়, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটা পরিষ্কার নয়। যুদ্ধের ছায়া। বিশ্ব এখন এক অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কাতারের উপর হামলা করার পর ইসরায়েল কি আরও নতুন নতুন দেশকে টার্গেট করবে? আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র দ্বন্দ্বের মধ্যে তারা কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করবে তা দেখার বিষয়।
দোহার আকাশে যুদ্ধ বিমান ছুটে গেল, আর তারপরে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল পুরো নগরী। কাতারের হামাস সদর দপ্তরে ইসরায়েলি হামলা কেবলই স্থাপনার ওপর আঘাত নয়, এটি ছিল কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। পুরো আন্তর্জাতিক মহল হতভম্ব। এই ঘটনা শুধু কাতারের জন্য নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য নতুন বিপদের সংকেত। কাতার কি একা থাকবে, নাকি তার পাশে দাঁড়াবে কেউ? যুদ্ধের এই পরিস্থিতি কেবল একটি দেশকেই বিপদে ফেলবে না, বরং তা এক বৃহত্তর প্রতিরোধের অগ্নিসংকেত হয়ে উঠবে। ইরান একটি প্রতিশ্রুতি, তবে এই যুদ্ধে কাতার একা না। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি ফোন করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দেয় তারা কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। মুসাভি বলেন, ইসরায়েল এমন হামলা করতে পারত না যদি না যুক্তরাষ্ট্র তাদের সবুজ সংকেত দিত। ইরান কাতারকে এক ভাইয়ের মতো সমর্থন জানায়, কারণ তাদের সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বের উপর ভিত্তি করেছিল। কাতারের ক্ষোভ, তবে কাতারি মন্ত্রী নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনি এই হামলাকে বিশ্বাসঘাতক আঘাত বলে উল্লেখ করেন। কাতার তখন শান্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিল এবং হামাসের নেতারা গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিল। কিন্তু ঠিক তখনই ইসরায়েল এই হামলা চালিয়ে কূটনৈতিক আলোচনা ভেঙে দেয়। কাতারি মন্ত্রী আরও বলেন, ইসরায়েল পশ্চিমাদের সমর্থন ছাড়া কখনো টিকে থাকতে পারত না এবং তাদের নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার পেছনে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনই মূল চালিকা শক্তি। ইরানের প্রতি কৃতজ্ঞতা। কাতারের মন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান সবসময় আমাদের পাশে ছিল, কঠিন সময়েও তেহরান আমাদের সাহায্য করেছে। কাতার আশা করে এবার শুধু সমর্থন নয়, বরং এক বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা দ্রুত বৈঠকে বসে সমাধান বের করার আশা করছে। আসন্ন সম্মেলন। এদিকে বিশ্ব দেখছে কাতারে ইসরায়েলের হামলার পর আরব দেশগুলো কী পদক্ষেপ নেয়। কাতারি প্রতিনিধিরা আশা করছেন আসন্ন ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপ নেবে। তারা বিশ্বাস করেন এই সম্মেলন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে তার প্রভাব পড়বে, আর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলের উপর। তবে এক ভয়াবহ নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারের উপর হামলার ঘটনা পুরো অঞ্চলের জন্য অগ্নিসংকেত হয়ে উঠেছে। ইরান তাদের বন্ধুকে একা ফেলবে না, আর কাতারও বুঝতে পারছে যে তাদের সংগ্রাম এখন শুধুমাত্র নিজেদের নয়, বরং মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নিপরীক্ষায় কাতারের সামনে শুধু একটি যুদ্ধ নয়, বরং তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা মুসলিম বিশ্বের সহযোগিতা এবং প্রতিরোধের শক্তি জেগে উঠছে। কাতারে ইসরায়েলের হামলা এক নতুন বিপদের সূচনা। পৃথিবীতে যদি কোনো দেশ মনে করত যে ইসরায়েল কখনো তাদের উপর হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট্ট একটি দেশ, ইসরায়েলের জন্য হুমকি নয়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, এগুলো বিশ্লেষকরা বলতেন। তবে সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল হামলা করল কাতারের উপর। কাতারের উপরে হামলা শুধু একটি দেশকেই বিপদে ফেলল না, বরং একটি বৃহত্তর সংকটের জন্ম দিল। আন্তর্জাতিক মহল কি এবার নীরবে থাকবে? কাতারের প্রতিক্রিয়া। কাতার ক্ষুব্ধ হয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি সম্মেলনটি অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রাসন থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। কাতার শুধু প্রতিরোধ করবে না, বরং সম্মেলনেই ঠিক করবে ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এদিকে আন্তর্জাতিক মহল থেকে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ইসরায়েলের হামলার বিরুদ্ধে এক বিবৃতি দিয়েছে। এক জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রই কাতারের সাথে সংহতি প্রকাশ করেছে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র এই বিবৃতির সাথে একাত্ম হয়েছে, যা অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র প্রায়ই ইসরায়েলকে সমর্থন করে এসেছে। সৌদির সতর্কতা। সৌদি আরবও এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে এই হামলার কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সৌদি আরব কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের দাবি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা নিয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তিনি বলেছেন, হয় সন্ত্রাসীদের দেশ থেকে তাড়াতে হবে, নয়তো তাদের বিচারের আওতায় আনতে হবে।
তবে প্রশ্ন, এই হামলা কি কাতার ও তার মিত্রদের জন্য নতুন বিপদের সংকেত? যদি ইসরায়েল এমন একটি দেশেও হামলা করতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তবে পরবর্তী টার্গেট কোথায়? কাতারের ওপর হামলা শুধুমাত্র একটি দেশকেই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও শান্তির পক্ষে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাতার জানিয়ে দিয়েছে তারা একা নয়। আন্তর্জাতিক সমর্থন এবং সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশের সহযোগিতা এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। আর এখন সবার চোখ এই মুহূর্তে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপ নিতে দেখার দিকে।